চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় পেছন থেকে কে যেন আমার শার্টের কলার টেনে ধরলো। আমি পিছনে না ফিরে বললাম, কোন হালার পুত্রে আমার শার্টের কলার ধরেছিস? পিছনে ফিরতে দেখি 3জন পুলিশ দাঁড়িয়ে আছে। এই শালার পুত, এতটুকু পিচ্ছি ছেলে হয়ে তুই এখানে বসে সিগারেট খাস? আমি খাই, তাতে আপনার কি? আমার কি মানে? চল থানায়, তারপর বোঝাচ্ছি আমার কি। সরি স্যার, আর কখনো খাবো না, প্লিজ ছেড়ে দেন। না, তোকে ছাড়া যাবো না, তোর নামে কেস আছে, আগে তুই আমাদের সাথে চল। পুলিশ আমাকে টেনে টেনে গাড়িতে উঠালো। আমি গাড়িতে বসতে একটা হ্যান্ডকাপ আমার হাতে দিয়ে বলল, এইবার কোথায় যাবি বল? আজ তোকে এমন পিটানি পিটাবো দেখিস। আমাকে ওরা ধরে থানায় নিয়ে আসলো। জেলে ঢুকিয়ে বলল, তুই 10 মিনিট এইখানে থাক, আমি আসতেছি। এই বলে পুলিশ চলে গেল। আমি বসে রইলাম, ভাবছি আমাকে যদি মেরে ফেলে ওরা, তাহলে দেখার মতো কেউ থাকবে না, কারণ আমি এতিম। আমি সব ভাবতেছি, এমন সময় পাশে বসে থাকা লোকটা বলল, ভাই, আপনাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তাই না? আপনি কোন অপরাধ করেছিলেন যে আপনাকে জেলে আসতে হলো? আমি একজন ছোটোখাটো চোর। একজন ধরায় পড়ে গিয়েছিল, তখন একবার নিয়ে এসে অনেক মার মারছে, পরে ছেড়ে দিয়েছে। এখন আবার ধরায় পড়ে গেছি, তাই আর ছাড়ছে না। ও আচ্ছা। আমরা দুজন কথা বলতেছি, এমন সময় কে যেন আমাদের ডাক দিল। সামনে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে ইশারা করে বলল, এই যে ভাই, এইদিকে আসুন। আমি ছেলেটার কাছে যেতেই ছেলেটা আমার কানাকানি করলো। ভাই এই নেন, এই যেটা খেয়ে নেন, ওরা আপনাকে খুব মারবে। এটা খেয়ে ফেললে আপনার শরীর কাঠের মতো শক্ত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই তুই এখানে কি করিস রে? স্যার চা দিলাম। ভাই আপনি চাটা খেয়ে কাপটা দেন। এই ছেলে, তাড়াতাড়ি খা। আমি চাটা খেয়ে গ্লাসটা দিয়ে দিলাম। ছেলেটা চলে গেল। আমি দাঁড়িয়ে আছি একখানে। আমার শরীরে কেমন যেন একটা পরিবর্তন আসতে লাগলো। পুলিশের লোকেরা আমাকে মারতে লাগলো। আমি কিছুই বলতেছি না। আমার শরীর মনে হয় ভারী লাগতেছে না। আমার হাসতে ইচ্ছে করছে। আমি আর কিছু না বলে সোজা দাঁড়িয়ে রইলাম। প্রায় 2 ঘন্টা পেটানোর পর সব লাঠি ভেঙে গেল। স্যার, এটা তো একজন মানুষ হতে পারে না। মানুষ হলে এতক্ষণে ওর মরার মতো অবস্থা হয়ে যেত। খিরে, তুই কে? সত্যি করে বল, না হলে তোকে আরো মারবো। স্যার, আমি একজন এতিম, আমার আব্বু আম্মু মারা গেছে। তোর গায়ের শার্টটা খুলতো। আমি শার্টটা খুলে দিলাম। পুলিশগুলো আমাকে দেখে 3 হাত দূরে সরে গেল। কি হলো স্যার, আমাকে মারবেন না? ভাই, আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, আমাদের ক্ষমা করে দেন। আরে স্যার, আপনারা ওইসব কি বলছেন? আমি আর ওইসব কাজ করি না। ভাই, আমাদের মাফ করে দেন, চলেন বাহিরে চলেন। এই তোরা সবাই ভাইকে ভালোভাবে ভালো ভালো খাবার এনে দে। ওরা আমাকে বাইরে নিয়ে আসলো। আমি একটা চেয়ারে বসে বললাম, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আপনারা এইখানে কয়েকজনকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছেন। আসলে 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 করতে হবে না। যাদের জেলে ঢুকিয়েছেন সবাইকে নিয়ে আসেন এখানে। আপনারও একটা ব্যবস্থা করতেছি। প্লিজ ভাই, আমাদের চাকরিটা খাবেন না। এই চাকরিটা চলে গেলে আমাদের পরিবারকে কি কি খাওয়াবো? আপনাদের পরিবারের কথা ভাবতে পারছেন? ওদের পরিবারের কথা কি ভাববে? ভাই, আমরা ওদেরকে ছেড়ে দিতেছি, আর সাথে 20,000 করে টাকা দিয়ে দিচ্ছি। এত টাকা কোথায় থেকে পাবেন? ঘুষের টাকা নাকি সব? আসলে ভাই, হ্যাঁ। সবাই আমার সামনে আসছে। আমি বললাম, এই তোমরা এই পুলিশগুলোকে জেলে ঢোকাও। এমনভাবে মারবে যে তোমাদের মেরেছিল যেইভাবে। ওরা সবাই মারতে লাগলো। প্রায় 10 মিনিট মারার পর আমি সবাইকে বললাম ছেড়ে দিতে ওদেরকে। এই তোমরা এদিকে আসো, তোমাদের আমি চাকরি দেবো, করবে? জি করব, কিন্তু আমাদের তো কোনো কাজের অভিজ্ঞতা নেই। সমস্যা নাই, কাজ শিখে দিব আমি। এই যে এসা, এদিকে আসেন। জি ভাই, বলেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন, এখন আমি মেয়েটাকে খুনের সব কিছু তদন্ত করব। ঠিক আছে ভাই। আমি আমার ফোনটা পকেট থেকে বের করে ফোন দিলাম শুভকে। হ্যালো শুভ। ভাই, আপনি ফোন দিয়েছেন, তাও আবার এত দিন পর? আমি আবারও আসতেছি, তোরা রেডি থাক। জি ভাই। এসআই এইদিকে আসেন, মেয়েটার সব রিপোর্ট আমাকে দেন। এই নেন ভাই, এইখানে সব রিপোর্ট আছে। ওকে, আর যদি একটু ক্লু পাই সেই দিন এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব, যেন মনে থাকে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম সে পিচ্ছি চাওলার কাছে। এই ছেলে, শুনে যা তো। ভাইয়া বলেন। তুই চল আমার সাথে। ভাইয়া আমি গেলে এখানে লোকদের কে বাঁচাবে? এখন আর কোনো অন্যায় হবে না, চল। ঠিক আছে ভাইয়া, চলেন। ছেলেটাকে নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কিরে শুভ, তুই এখানে?
ভাই, চলে আসলাম সবাইকে নিয়ে, যেতে হবে তো। ভালো করেছিস এসে। সবাই গাড়িতে ওঠো আর তুই আমার সাথে আয়। ভাইয়া, তোর নামটাই তো জানা হলো না। ভাইয়া আমার নাম হচ্ছে সাগর। ও আচ্ছা, আজ থেকে তুই আমার সাথে কাজ করবি। আচ্ছা, তোকে ওষুধটা কে দিয়েছে? ওই তলায় একজন পুলিশ অফিসার আছে, খুব ভালো। উনি আমাকে ওষুধটা দিয়ে দিয়েছে, যাদের মারবে তাদের খাইয়ে দিলে আর শরীরে কিছু ঢুকলেও বোঝা যাবে না যে কিছু ঢুকেছে। ও আচ্ছা, ওই পুলিশ অফিসারের নাম জানিস? ভাইয়া জানি, রনি তার নাম। আচ্ছা তুই ভিতরে যাই, আমি আসতেছি একটু পর। ওকে ভাইয়া। আমি চলে আসলাম বাইরে, ফোন দিলাম এসআইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার থানায় রনি নামের কেউ আছে? জি ভাই, আছে। দেখেন, আমি একটা লোকেশন দিয়েছি, ওইখানে পাঠিয়ে দেন। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি পাঠিয়ে দিতেছি। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম আমার কেবিনে। বসে আছি, এমন সময় শুভ এসে বলল, ভাই, আপনার জন্য খাবার আনছি, খাবার খেয়ে নেন। আচ্ছা খাবার দিয়ে যা, আর সবাইকে বল আজকে চলে আসতে। আজ থেকে আবার শুরু করবো আমাদের রাজত্ব। ভাই, এখন তো রাজত্ব করতেছে মিম নামের একটা লেডি মাফিয়া কুইন। কবে থেকে শুরু হয়েছে লেডি মাফিয়া গ্রুপ? ভাই, এই তো আজকে 2 বছর চলে। এই লেডি মাফিয়ার জন্য এলাকার মানুষ ভয়ে বের হতে পারে না। ওই দিনও একটা নিরীহ ছেলেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কি বলছিস এসব? আমাকে আগে জানালি না কেন? আপনাকে জানাবো কি করে? আপনি তো মানা করেছেন আপনাকে আর কখনো ফোন না দিতে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবাইকে বল কাজ শুরু করে দিতে। ওই লেডি মাফিয়ার সব খবর আমাকে দিবি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চায়। আজ 1 বছর যাবৎ আপনার সাথে কথা বলতে চাইতেছে। মেয়েটাকে বল আজ সন্ধ্যায় MS রেস্টুরেন্টে থাকার জন্য। ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিতেছি মেয়েটাকে। শুভ চলে গেল। আজকে অনেকদিন পর এই ঘরেই ঢুকলাম মনে হয়। ঘরটা অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু ঘরে কিছু নেই। আমি আমার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলাম, আগে সব কিছু অ্যাক্সেস দিতেই চলে আসলো সব। হঠাৎ চোখে পড়লো দুবাইয়ের মাফিয়ার আইডি। কী ব্যাপার? এই মেয়েটাকে আমি সাথে সাথে ফোন দিলাম দুবাইয়ের মাফিয়াকে। আসসালামু আলাইকুম মেঘ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তোমার সাথে ওই মেয়েটাকে? ওটা হচ্ছে আমার বউ, 3 দিন হয়েছে বিয়ে করেছি। ও আচ্ছা। আমি আবারও আসতেছি দুবাইয়ে, আবার সারা পৃথিবী রাজত্ব করব। ভাই, আপনি আসলে আমার কি হবে? আমি তো এখন পুরাই পিঁপড়া। এই 5টি বছর তো তুমি ছিলে, এখন আমি চলে এসেছি, এখন আমি রাজত্ব করব। আচ্ছা ভাই, আপনার ইচ্ছা। আপনি যখন আপনার চেয়ারে বসিয়েছেন, এখন তো আমি আর বলতে পারবো না। আমি যখন আছি আমি থাকবো। আচ্ছা তোমাকে পরে একটা ব্যবস্থা করে দিবনি। আর তোমার মাফিয়া হওয়ার কি দরকার? এই 5 বছর তো অনেক কিছুই করেছো। ভাই, আচ্ছা ঠিক আছে, কবে আসবেন? এই তো সামনের সপ্তাহে আসবো। আমার গ্যাংয়ের হয়ে যারা কাজ করতো তাদের বলে রাখো যাতে আজ থাকে। আচ্ছা ভাই, আমাদের সবার কাছে গ্রুপ আছে, সবাই আসবে। সব গ্রুপের সাথে আপনার সাথে কথা বলিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বললাম না, ফোনটা কেটে বসে আছি। কখন যে 5টা বেজে গেছে খেয়াল নেই। হঠাৎ শুভ এসে বলল, ভাই, আপনি যাবেন কখন? কয়টা বাজে? এখনই কিসের চলে যাব? 5টা বেজে গেছে। আপনার না একটা জায়গায় যাওয়ার কথা? আচ্ছা রেডি হয়ে আসতেছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। আমি রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো MS হোটেলের সামনে। আমি ভিতরে যেতে মেয়েটা আমাকে ইশারা করে বলল, এই এদিকে আসেন। আমি মেয়েটার কাছে গিয়ে সামনের টেবিলে বসে পড়লাম। বসতে মেয়েটা বলল, আপনার ব্যাপারে আমি সব কিছুই জানি। আমি চাই আপনার সাথে কাজ করতে। প্লিজ ভাইয়া, আপনার সাথে রাখবেন আমাকে। তুমি তো মেয়ে মানুষ, কীভাবে এই কাজ করবে? আমি এই কাজ পারি। আমি একজন CID অফিসার ছিলাম। ও আচ্ছা, কী কী কাজ পারো শুনে? হ্যাকিংয়ের থেকে ধরে সব কাজ পারি। আচ্ছা ঠিক আছে, কাল তোমার ঠোঁটের একটা পরীক্ষা হবে, তুমি ঠিকানায় চলে আইসো। ঠিক আছে। আমি চলে আসলাম বাইরে। গাড়িতে এসে বসে আছি, এমন সময় শুভ দেখি সামনে থেকে আসতেছে। কিরে শুভ, কোথায় গিয়েছিলি? এই তো ভাই, এই এখানে। আচ্ছা গাড়িতে ওঠ, গাড়িটা স্টার্ট দিয়ে নীলফামারিতে যা, ওইখানে একটা কাজ আছে। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আমি চলে আসলাম নীলফামারিতে। গ্রামের রাস্তাতে ঘুরতেছি, এমন সময় মনে পড়লো আমার এক বন্ধুর কথা। আমি চলে আসলাম ওর বাড়িতে। রহিম,
রহিম, বাড়িতে আছিস নাকি? কে আমাকে নাম ধরে ডাকে রে? আমি মেঘ, একটু বাইরে আয়। মেঘ, তুই এতদিন পর কোথা থেকে আসলি? আমি তো শহরে চাকরি করি, তাই তো আসা হয় না। ও আচ্ছা, ভিতরে আয়। আমি ভিতরে চলে গেলাম, ভিতরে গিয়ে বসে বসে কথা বলতেছি। এমন সময় রহিম বলল, মেঘ, তোদের তো অনেক জায়গা সম্পত্তি আছে, আমাকে কিছু দিবি? খেতে ফসল করব। আচ্ছা তুই আমাদের বাড়ির পিছনে বড় ক্ষেতটাতে ফসল করিস, সমস্যা নেই। আচ্ছা তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। না, আমি খাবার খাবো না এখন। আব্বু আম্মুর কবরটা দেখতে আসলাম। ওইখানে তো একটা অফিস তৈরি করতেছে। কি বলিস? আমাদের জায়গায় অফিস তৈরি করেছে কে? তোর চাচা আবুল মিয়া। আচ্ছা আমি আসতেছি চাচার বাড়ি থেকে। এই বলে বেরিয়ে পড়লাম চাচার বাড়ির উদ্দেশ্যে। চাচা, বাসায় আছেন নাকি? কি রে মেঘ, এতদিন পর আসলি যে এইখানে? আমাদের গ্রাম তো, আমরা আসবো না? তা তো আসবি, আয় ঘরে এসে বস। না, বসবো না। শুনেছি তুমি নাকি আমাদের জমিতে অফিস তৈরি করেছো, তাও আবার আব্বু আম্মুর কবরের উপর। জায়গা তো খালি পড়ে আছে, তাই অফিস তৈরি করতেছি। আমার জায়গায় তুমি অফিস করার কে? কাল থেকে কাজ বন্ধ করবে, না হলে তোমার খবর আছে। তুই এতটুকু একটা ছেলে, তুই আমার কি করতে পারবি রে? তুই তো এখনো আমার জন্য পিচ্ছি, যা এখান থেকে। কাল কি বন্ধ করবে না নাকি? না, আমি কাজ বন্ধ করব না, দেখি তুই কি করতে পারিস। আচ্ছা ওয়েট, একটু দেখো আমি কি করতে পারি। এগুলো ফোন দিলাম শুভকে। হ্যালো শুভ, ভাই বলেন। এখনই আমাদের গাড়ির পিছনে দেখ একটা অফিস তৈরি হইতেছে, এটা পুরো ভেঙে চুরমার করে ফেল। ঠিক আছে ভাই, আমি এখনই আমার কয়েকজন লোক ডেকে নিয়েছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি কর। 30 মিনিট পর ফোন দিতেছি আমি। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে চাচাকে বললাম, চাচা এখন আপনি যা খুশি করে নিতে পারেন, 10 মিনিটের ভিতরে আপনার অফিস আপনার সামনে এসে ধসে পড়বে। আচ্ছা দেখি তোর কত পাওয়ার। আমি দাঁড়িয়ে রইলাম চাচার উঠানে। 15 মিনিট পর শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ, বল। ভাই কাজ শেষ, আপনি চাইলে এসে দেখতে পারেন। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। চাচা চলে গেলেন। আপনার সামনে দেখতে পাবেন আপনার অফিস। এই বলে চাচাকে নিয়ে চলে আসলাম আমার জমিতে। চাচা তার অফিসের সামনে এই অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে গেল। কি চাচা, এখন মাথায় হাত দিলে কেন? আগেই বলেছিলাম যে অফিসটা বন্ধ করে দিতে, আর চাইলেও এটা ওঠাতে পারতা। তুমি আমার কথা শোনো নাই, এখন দেখো কেমন হয়। মেঘ, আমি তোকে ছাড়বো না। আমার 10 বছরের সকল টাকা তুই শেষ করে দিয়েছিস। এই শুভ, চাচাকে 50 লক্ষ টাকা দিয়ে দে তো। আর চাচা তোমাকে যদি দেখি এইখানে বা আমাদের জমির অফিস তৈরি করতে, তাহলে আবারও এমন করব। ভাই এই নেন, এইখানে 50 লক্ষ টাকা আছে। ওনাকে দিয়ে আয়। চাচা এখন আপনি বাসায় যান, আমি আব্বু আম্মুর কবরের সামনে চলে আসলাম। আম্মু আব্বু, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ছেলেটা এই দুনিয়াতে একা এখন, তোমাদের ছাড়া আমি থাকবো কেমন করে। আব্বু আম্মুর কবর জিয়ারত করে চলে আসলাম রহিমদের বাসায়। রহিম এখন যাই রে, আর আমাদের জায়গাগুলো দেখে রাখিস। আর এই নে আমার ফোন নাম্বার, যদি কিছু হয় তাহলে ফোন দিস আমাকে। খাবার খেয়ে যা, তোর ভাবি রান্না করেছে। না রে, আজ আর খাবো না, আবার যেদিন আসবো ওই দিনই খাবো। আজ অনেক দেরি হয়ে গেছে, এখন যেতে হবে। একটু বস, খাবার খেয়ে যেতে পারবি, রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এসো চল ফ্রেশ হয়ে নিবি। ভাইয়া চলেন। আমরা দুজন ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। খাওয়া দাওয়া করে সন্ধ্যায় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উদ্দেশ্যে আসতে রাত প্রায় 11টা বেজে গেছে। এই সময়টাতে মনে হয় ঢাকার জন্য কিছুই না, কারণ এই সময় মানুষ সবসময় বাইরে ঘোরাঘুরি করে। আমি চলে আসলাম আমার বাসায়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এমন সময় তানিয়ার ফোন। তানিয়া হচ্ছে আমার বান্ধবী। হ্যালো তানিয়া। কিরে কোথায় আছিস? আজ তোকে কতগুলো ফোন দিয়েছে, খবর আছে? তোর ফোন বন্ধ কেন? ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই বারবার বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, আমাকে বললি না কাল সকাল 10টায় MS রেস্টুরেন্টে দেখা করবি? কেন? এমনি তোকে বলছি দেখা করবি? আচ্ছা ঠিকই আছে, দেখা করবো নি। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম পরের দিন সকাল 9টায়। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় তানিয়া আসলো। কিরে কখন আসলি? এই তো একটু আগে মাত্র খাওয়া দাওয়া করলাম। ও আচ্ছা, এই নে তোর জন্য একটা নতুন ফোন। আমি ফোন দিয়ে কী করবো, তুই চালা।
আমার তো দুটো ফোন আছেই, আর নিয়ে কি করব? এই নে, এটা রাখ। এই ফোনটা রেখে দিলাম পকেটে, কিছু বলবি নাকি? না চল, আজকে সারাদিন তোকে নিয়ে ঘুরবো। আমার সাথে কি ঘোরাঘুরি করবি তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুরে গিয়ে? তুই কি বুঝিস না কিছু? আমি কার জন্য এত কিছু করি? কি বুঝবো? তুই যা চাইছিস সেটা কখনো সম্ভব না। তুই চাইলেই সম্ভব। আমি তো তোকে বলিনি যে আমাকে কাজ করে খাওয়াতে। আমি একজন ডাক্তার, আমার টাকায় তুই বসে বসে খেতে পারবি। তুই কি আমাকে সারা জীবন বসে বসে খাওয়াবি নাকি? আমার কিছু করতে হবে না? না, তোর কিচ্ছু করতে হবে না। তুই শুধু একবার রাজি হয়ে যা, তাহলেই হবে। আরে 2-3টা বছর যাক, তারপর না হয় ভেবে দেখবো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, যদি না বিয়ে করিস তাহলে তোকে আমার বউ বানাবো। এখন চল আমার সাথে ঘুরবো। না, এখন একটা কাজ আছে, ওইটা করতে হবে। কি কাজ আছে শুনি? তুই তো কোনো কাজই করিস না, তোর আবার কি কাজ? এটা সিক্রেট, বলা যাবে না। আচ্ছা চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসি। না, আমি বাসায় যাব, তারপর ওই কাজে যাব। আচ্ছা ঠিক আছে, যা। আমি চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে, এসে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখানে কেন? আমার বোন এসেছে, তাকে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, তোর বোনকে তো দেখি নাই আগে। একদিন দেখা করিয়ে দিবনে। ভাই, আপনি বাসায় যান, আমি আসতেছি একটু পর। ঠিক আছে আয়। আমি চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পর শুভ আসলো বাসায়। ভাই চলেন। চল। আমি চলে আসলাম গাড়িতে করে, গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণ পর চলে আসলাম সেই ডক্টরের কেবিনে। ডক্টর, এই যে রীতা নামের মেয়েকে ধর্ষণ করেছে, এটা ডিএনএ দেখতে চাই আমি। এখন তো দেখানো সম্ভব না। কেন সম্ভব না? আপনি এখানে লিখে দিচ্ছেন যে মেয়েটার হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু আমার লোকেরা বলছে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আপনার লোকেরা ভুল বলেছে, ওরা এমনিতেই বলতে পারে এসব। আচ্ছা, আমি এবার মেয়েটার সব কিছু চেক করাবো। যদি আমার কথা সত্য হয় তাহলে ডাক্তার আপনার 14টা বাজিয়ে ছাড়বো। ভাই ভাই, আমাকে মাফ করে দিন, ওই এসআইয়ের কথা আমি এসব করেছি। ও আচ্ছা, তাহলে আসল রিপোর্টটা দাও দেখি। মেয়েটাকে দর্শন করেছে এসআই ও তার 2জন কর্মচারী। আচ্ছা, তোকে মাফ করে দিলাম। আর কোনোদিন যদি দেখি এমন করেছিস তাহলে এটা দেখতেছিস তো সামনে দিয়ে দিব, পিছন দিয়ে বের হবে। ভাই, বুঝতে পারছি, আর কখনো এমন ভুল করব না। ডক্টরের কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম থানায়। এই ছেলে এসআই কোথায় গেছে? স্যার তো আজকে আসছে নাই স্যার, এর কি তেন হয়েছে? ও আচ্ছা, আমি আর কিছু না বললে বাইরে চলে আসলাম। শুভ, চল এসআইয়ের বাসায়, এরপর ওর খবর আছে। ভাই, এর তো 3টা বাড়ি, এখন কোনো বাড়িতে থাকে কে জানে। ওর ফোনের লোকেশন ট্র্যাকিং কর, তাহলে তো হয়। এই কথা আমার মাথায় আসে না। আমি আর কিছু না বলে ট্র্যাকিং শুরু করলাম। 25 মিনিটে চলে আসলাম এসআইয়ের বাসায়। কলিং বেল দিতে এসআইয়ের বউ এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার বাসায় আছেন? না, উনি তো কাল রাতে কোথায় যেন গিয়েছে, আর বাড়িতে আসে নাই। ও আচ্ছা, এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? আসেন ভিতরে, আমি পানি দিতেছি। আমি শুভকে ইশারা করে ঘর চেক করতে বললাম। শুভ চলে গেল চেক করতে। চেক করা শেষ হতে এসআইকে ধরে নিয়ে আসলো। ভাই এই দেখেন, ধরে নিয়ে আইছি এসআইকে। ভালো করেছিস, চল এই শালাকে নিয়ে। আমার স্বামী কি করেছে, তাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আপনি আমাদের সাথেই চলেন, তাহলে সব বুঝতে পারবেন কি করেছে। চলেন, আমিও দেখতে চাই কি করেছে। আমি সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সবাইকে নামিয়ে ভিতরে চলে আসলাম। আপু, আপনি আমার সাথে আসেন। আমি এসআইয়ের বউকে নিয়ে চলে আসলাম মর্গে। এই দেখেন, এই মেয়েটাকে আপনার বর আর 3জন মিলে ধর্ষণ করে মেরে ফেলেছে। ছি ছি, আমার বর এতটা নিচু হতে পারে আগে জানতাম না। এই কুত্তার বাচ্চা, আমাকে দিয়ে কি তোর হয় না? তুই কেন এই মেয়েটাকে মেরে ফেললি? প্লিজ বউ, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। আর কখনো এমন করতে হবেও না। আমি চললাম, কালই তোকে ডিভোর্স দিয়ে দেব। প্লিজ বউ, আমাকে ছেড়ে যেও না। আপনা বলে আপনাকে ভাবি বলেই ডাকি। ভাবি, আপনিই বলেন কি করব আপনার বরকে। আপনাদের যা খুশি করতে পারে, আমার কিছু বলার নেই। বড় একটা রড গরম করে নিলাম, এসআইয়ের পায়ে বাড়িয়ে দিলাম। এসআই চিৎকার করতে করতে বলল, প্লিজ ভাই, আমাকে মাফ করে দেন।
আমি আর কখনো এইসব খারাপ কাজ করব না। তোর সেই ক্ষমতা থাকলে তো করবি। ভাবি, আপনি আপনার বরকে যা খুশি করতে পারেন, আমি আর কিছু করব না। এই পায়ে 2টা বাড়ি দিয়েছি, এটা যদি মনে থাকে তাহলে আর কখনো করবে না এমন কাজ। আমি আর কিছু করব না। ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হোক, আর বাড়ির বাইরে দেখলেই যাতে গুলি করে মেরে ফেলে সেই আদেশ দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে। এসআইকে নিয়ে চলে গেল। এসে হাঁটতে পারছে না ঠিক মতো, মনে হয় পায়ের হাড্ডি ভেঙে গেছে। ভাই 2 দিন পর একটা মিশন আছে। দুবাইয়ের মাফিয়া কিং আমাদের সাথে ছলনা করেছে, এখন আপনাকে আপনার সাথে বসতে দিবে না বলছে। আচ্ছা ঠিক আছে, আর 1 সপ্তাহ পর তো যাচ্ছি, এরপর দেখি ও কিভাবে আমার আসনে বসতে দেয় না। আচ্ছা এখন আমি বাসায় চলে যাই, যদি কোনো কাজ লাগে তাহলে ফোন দিস। ঠিক আছে ভাই, চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, কারো আশা লাগবো না। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আমি চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে শুয়ে আছি, এমন সময় তানিয়ার ফোন। কি করো এখন? শুয়ে আছি, তুই কি করিস? এই তো বসে আছি। খাওয়া দাওয়া করেছিস দুপুরে? না করি নাই, তুই করেছিস? না, আমিও করিনি। একটু আসতে পারবি? তোর সাথে দুপুরে লাঞ্চটা করতাম। আমার বাসায় চলে আয়, আমার এখানে লাঞ্চ করতে পারবি। আমি তো তোর বাড়ি চিনি না, যাব কি করে? 3 রাস্তার মোড়ে এসে বলবি 102 নাম্বার বাড়িতে যাব, তাহলে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আমি খাবার অর্ডার দিয়ে দিলাম, 10 মিনিটের ভিতরে খাবার চলে আসলো। খাবার রেডি করে বসে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম, দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। তোর বাড়ি তো অনেক সুন্দর। ভাড়া থাকিস নাকি তোর নিজের বাড়ি? এটা আমার বাড়ি, ভাড়া বাড়ি থাকি না। ও আচ্ছা। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি। আমি খাবার রেডি করে রাখলাম, তানিয়া ফ্রেশ হয়ে আসলো, দুইজনে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করলাম। তানিয়া বলল, আচ্ছা আমি এখন চলে যাই, একটা পেশেন্ট আছে, ওর চেক আপ করতে হবে। নামিয়ে দিয়ে আসতে হবে নাকি? চলে যেতে পারবি? একাই চলে যেতে পারবো, তো যেতে হবে না। আর বিকেল 5টায় মিনা পার্কে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তানিয়া চলে গেল, আমি শুয়ে শুয়ে গান শুনতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম ফোনের রিংটনে, তাকিয়ে দেখি তানিয়ার ফোন দিয়েছে। ওই তুই কোথায়? সরি রে, ঘুম থেকে উঠলাম মাত্র। তুই একটু বস, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি, তুই তাড়াতাড়ি আয়। আমি ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে চলে আসলাম পার্কে। এসে দেখি তানিয়া বসে আছে গাছতলায়। কতক্ষণ হয়েছে বসে আছিস? 30 মিনিট হয়েছে এখানে বসে আছি। ও আচ্ছা, একা থাকি তো, তাই কেউ ডেকে দেওয়ার মতো মানুষ নেই। আমি তো বলছি আমাকে বিয়ে করে নে, আমি চলে যাই তোর বাড়িতে। বলছি তো 3 বা 4 বছর যাক, তারপর বিয়ে করব। আচ্ছা যা, আমার জন্য বাদাম নিয়ে আয়। তুই বস, আমি আনতেছি। এই বলে চলে আসলাম বাদামওয়ালার কাছে। মামা 50 টাকার বাদাম দেন তো। এই নেন আপনার বাদাম। বসে বসে বাদাম ছুলিয়ে দিতেছি, তানিয়া একটা খাচ্ছে আর একটা আমাকে দিচ্ছে। আমাদের বাসায় না হয় চলে আয়, ভালোই তো হবে। না, আমি আমার বাড়িতেই থাকবো। প্রায় 1 ঘন্টা পার্কে থাকার পর চলে আসলাম বাইরে। তানিয়া এখন আমি যাই তাহলে? আচ্ছা ঠিক আছে যা, কাল দেখা করতে পারবি সকাল 10টায়? আচ্ছা ঠিক আছে, ফোন দিস যদি উঠতে না পারি। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়, একা একা ভালো লাগছে না, তাই শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ। ভাই বলেন। একা একা লাগতেছে, তুই একটু আসবি? সাবিনাকে ফোন দেন, চলে আসবে। একটা মেয়ে আমার বাড়িতে থাকবে, তাও আবার আমি একা একটা ছেলের সাথে। তাহলে আমাদের ডেরায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই বসে বসে আড্ডা দিচ্ছে, আমিও তাদের সাথে যোগ দিলাম। রাত প্রায় 2টা বাজে, সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। ভাই এখন কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে। আচ্ছা এখন চল ঘুমিয়ে পড়ে, কাল আবার একটা মিশন আছে, ওইখানে যেতে হবে। আমি তো ভাই মিশনের ব্যাপারে কিছু জানি না, আপনি কোথায় থেকে জানলেন? আমার খবরই বলেছে। ও আচ্ছা। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম মিশনে। এলাকাটা খুব নির্জন। শুভ এই নেই, ছোট্ট ক্যামেরাগুলো গাছে লাগিয়ে দে, ওরা আসলে আমরা টের পেয়ে যেতে পারি। ঠিক আছে ভাই। আমি আর শুভ চলে আসলাম একটা বড় গাছের নিচে। পিছনের দিকে তাকিয়ে দেখি বর্ডার। এখন বুঝতে পারছি এই রাস্তায় কেন বেছে দিয়েছে। প্রায় 30 মিনিট পর গাড়ির আওয়াজ শুনতে পেলাম। শুভ রেডি হয়ে নে, ওরা চলে এসেছে। ভাই।
আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। গাড়ির সামনে আসতেই পিস্তলের সাইলেন্সার লাগিয়ে গাড়ির চাকায় গুলি করলাম। গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেলো। গাড়ি থেকে কিছু লোক নেমে ড্রাইভারকে বলল, এই ড্রাইভার, এখানে থামিয়ে দিলে কেন? ভাই গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, অনেক সময় লাগবে এটা ঠিক করতে। তাহলে এই মেয়েগুলোকে কিভাবে বর্ডার পাস করব? ভাই আপনি ওই গাড়িগুলো সামনের দিকে নিয়ে যান আর একটা লোক দিয়ে যান আমার কাছে, যদি বিশ্বাস না হয় আমাকে। আমি তোকে বিশ্বাস করি, তুই আমাদের সাথে আজ 10 বছর ধরে কাজ করতেছিস। তাহলে আপনি সামনের দিকে যান, আমি আসতেছি। আমি ওদের সামনে যেতে ওরা আমাকে দেখে পালাতে লাগলো। এই সবাই গুলি চালা ওদের ওপর, এটা বলতেই সবাই গুলি চালাতে লাগলো। আমি আর কিছু না বলে লিডারের পেছনে দৌড় দিলাম। কিছু দূর যেতে লিডারের পায়ে গুলি করলাম, তবুও হার মানছে না। অন্য পায়ে গুলি করতে লিডার পড়ে গেল। আমি লিডারের কাছে গিয়ে বললাম, কী রে, বেশি দৌড়াচ্ছিলি না, এখন চল আমার সাথে। এই বলে লিডারকে নিয়ে চলে আসলাম ওইখানে। এসে দেখি পাচারকারীর লোকেরা সব মাটিতে পড়ে আছে। বাহ শুভ, বাহ, আর চমৎকার একটা কাজ করেছিস। ভাই ওদেরকে কি করব? হাসপাতালে পাঠিয়ে দিব নাকি আগে পুলিশকে বলবো? এসআই শরীফকে ফোন দে। ওকে ভাই। কিছুক্ষণ পরেই এসআই শরীফ চলে আসলো। আমাকে দেখে সালাম দিয়ে বলল, ভাই আপনি চলে যান, আমি সব দেখে নিচ্ছি। কাল যেন সবাইকে জেলে পাই, যদি একটা লোক কম হয় তাহলে আপনার খবর আছে। এই শুভ, কয়জন আছে মোটো এখানে গুনে নে। ভাই 147 জন আছে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর শুভ আসলো। আমি আর শুভ চলে আসলাম আমাদের ডেরায়। ফ্রেশ হয়ে বসে আছি। শুভ বলল, ভাই এখন তো রাত হয়ে গেছে, খাবেন কিছু? চল আজকে টাউন থেকে খেয়ে আসবো সবাই। সবাইকে বল রেডি হতে। ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি সবাইকে বলে আসতেছি। আচ্ছা যা শুভ চলে গেল। আমি রেডি হয়ে বসে আছি। প্রায় 10 মিনিট পর শুভ এসে বলল, ভাই চলেন, সবাই রেডি আছে। আচ্ছা চল। আমি সবাইকে নিয়ে চলে আসলাম টাউনে। শুভ কোন হোটেলে যাবে? ভাই এইখানে একটা হোটেল আছে, গরুর মাংস আরও অনেক কিছু রান্না পোড়ায়, বলতে গেলে অমৃত। তাহলে ওই হোটেলেই যাব। আমরা সবাই চলে আসলাম হোটেলে। আমি ভিতরে যেতে একটা লোক আমাকে দেখে বলল, এই সবাই এদিকে আর সবাই এসেছে, এই শহরের মাফিয়া আমাদের হোটেলে এসেছে। আমি তো পুরো অবাক, কারণ আমাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। এই ছেলেটা দেখলো কি করে? আমি শুভকে ইশারা করে বলতে শুভ চলে গেল ছেলেটার কাছে। এই ছেলে একদম চুপ, ভাই এসেছে, তাদের হোটেল এটাই, তাদের ভাগ্য। যা ভালো ভালো খাবার নিয়ে আয় ভাইয়ের জন্য। আর যদি শুনতে পাই বলিস ভাই এসেছে, ভাই এসেছে, তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আর বলবো না। আপনি উপরে চলে যান ভাইকে নিয়ে, আমি খাবার আনতেছি। আর বাকি যারা আছে সবাইকে এখানে বলেন বসতে। না, সবাই একসাথে খাবো কেন, আলাদা হবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। শুভ চলে আসলো। আমি আর শুভ এক কোনায় গিয়ে বসে পড়লাম। পুরো হোটেলে লোকে ভরে গেছে। আমাদের খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের ডেরায়। শুভ বলল, ভাই আমি কি এখন চলে যাব নাকি আপনি আমাদের সাথে যাবেন? তোর সাথে গিয়ে আমি কী করবো? তুই যা, আমি না হয় এখানে থাকি ওদের সাথে। না ভাই, আপনি চলেন আমার সাথে, ভালো লাগবে আপনারও। আচ্ছা ঠিক আছে চল। আমি শুভর সাথে চলে আসলাম তাদের বাসায়। কলিং বেল দিতে শুভর আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কী রে শুভ, সারাদিন কোথায় ছিলি? রাতও তো কম হলো না, তুই এখনো বাসায় ফিরছিস না, তাই ভাবলাম কাজে ব্যস্ত আছিস। আম্মু আমার অফিসের একজন বন্ধু এসেছে, আজকে থাকবে। ভেতরে আসো বাবা। শুভ যা, তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। না আম্মু, আমরা খেয়ে এসেছি, আর খাবো না। ও আচ্ছা, যা তাহলে ঘুমা গিয়ে, অনেক রাত হয়েছে। আমি আর শুভ চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুইজন বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে শুভর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে বসে আছি। শুভ বলল, ভাই নিচে চলেন, খাওয়া দাওয়া করবেন, আম্মু খাবার রান্না করেছে। ঠিক আছে চলো। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে খাবার টেবিলে। আমাকে দেখে শুভর আম্মু বলল, আসো বাবা। আমি গিয়ে টেবিলে বসতে বিরিয়ানি, পোলাও, গরুর মাংস, মাছ, দুধ, ডিম, মুরগি মনে হয় বাজারে সব কিছু কিনে এনে ফেলেছে। শুভ, এইসবের কি দরকার ছিল? ভাই আপনি খান, আপনার জন্যই
এত ব্যবস্থা করেছি। আমি খেতে লাগলাম। খাচ্ছি এমন সময় শুভর আম্মু বলল, বাবা তোর আব্বু আম্মু কেমন আছে? আমার আব্বু আম্মু মারা গেছে আরও 8 বছর আগে। ও আচ্ছা, তো তুমি এখন কার কাছে থাকো? কারো কাছে থাকি না, অফিসের কোয়ার্টারে থাকি। আমার একটা কথা রাখবে। জি বলেন। আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে, শুভর সাথে। থাকতে পারবে না? কিন্তু আন্টি, আপনাদের যদি সমস্যা হয় আমি থাকলে? না, আমাদের কোনো সমস্যা হবে না, তুমি থাকতে পারো। শুভ, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে বসে আছি এমন সময় শুভ বলল, ভাই, আপনি এইখানে থেকে যান। ওইখানে একা একা থাকতে হবে না, এইখানে সবাই আছে, কথা বলতে পারবেন আর সময়টাও কেটে যাবে। হুম। ভাই, একটু ডেরায় যেতে হবে, আপনার সব কিছু এইখানে আনতে হবে, আর বাকি যা আছে ওইগুলো তো নিয়ে আসতে হবে। আচ্ছা তুই ডেরাই যা, আমি বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আমার বাড়ির সব কিছু নিয়ে শুভর বাসায়। কলিং বেল দিতে তানিয়া এসে দরজা খুলে দিল। আমি তানিয়াকে দেখে অবাক। মেঘ, তুই এখানে? এটা আমার বন্ধুর বাসা। তুই এখানে কি করিস? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? এটা তোর বাসা মানে? এটা আমাদের বাসা। তুই কি শুভর বাসায় এসেছিস? শুভ আমার বন্ধু। শুভ হচ্ছে আমার ভাই। ভিতরে আয়। আমি ভিতরে গিয়ে ব্যাগটা রেখে আসলাম শুভর রুমে। নিচে এসে দেখি আন্টি আর তানিয়া বসে আছে। আন্টি, কি দেখতেছেন? এই তো খবর শুনতেছি, গতকাল নাকি মাফিয়া কিং MS পুরান ঢাকার রেস্টুরেন্টে খেতে এসেছিল। খুব দেখার ইচ্ছে ওনাকে আমার। এত ইচ্ছে কেন জানতে পারি? MS গ্যাংস্টার, গরিবের বন্ধু, সবার ভালো করে, সবাইকে সাহায্য করে। ও আচ্ছা, এই এতটুকুই জানেন না নাকি? না, আরও অনেক কিছু জানি বলে বোঝাতে পারবো না তোমাকে। ও আচ্ছা, আমি কথা বলতেছি এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। তানিয়া গিয়ে দরজা খুলে দিল। ভিতরে এসে শুভ বলল, ভাই, একটু রুমে আসেন, কথা আছে। চল। আমি ঘরে আসতে শুভা বলল, ভাই, আমাদের একটা লোক মারা গেছে। কি বলতেছে এসব? কীভাবে মারা গেছে? ইনফরমেশনে আমার জন্য অন্য গ্যাংস্টারের গ্রুপে জয়েন করেছে। গতকাল ওইখানের গ্যাংস্টার সব জেনে যায়, পরে মেরে ফেলেছে। ও আচ্ছা, ওর বাসায় কে কে আছে? ওর মা, বাবা, বউ আর একটা বাচ্চা আছে। ও আচ্ছা, চল ওদের বাড়িতে। এখনই যাবেন নাকি? এখনই যাব। তার লাশকে নিয়ে আসা হয়েছে। আমরা চলে আসলাম লোকটার বাড়িতে। এসে দেখি সবাই কান্না করছে। সবাই ওকে গোসল করিয়ে কবরে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? চাচা, আমি রায়হানের বন্ধু। রায়হান আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিল, ওই টাকাগুলো দিতে এসেছি। আর এই নেন, এই 2টা ATM-এ 90 লক্ষ টাকা আছে, অফিস থেকে দেওয়া হয়েছে। আর এই নেন, এইটা রায়হানের। আর এই নেন, এইটা রায়হানের এই মাসের বেতন আর বাকি টাকাগুলো। ধন্যবাদ বাবা তোমাকে। আপনার কোনো চিন্তা নেই, আপনাদেরকে প্রতি মাসে রায়হানের বেতন দেওয়া হবে। আপনারা ওই টাকার খাওয়া দাওয়া করে নিতে পারবেন পুরো মাস। তোমরা বসো। না, বসবো না, এখনই চলে যাব, আমাদের কাজ আছে। এই বলে চলে আসলাম গাড়িতে। শুধু গাড়িটা ডেরায় নিয়ে যা। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম ডেরায়। এই রায়হান, এর সাথে কার কার যাওয়ার কথা ছিল? ও আচ্ছা, শুভ, কোন মাফিয়া গ্যাংস্টার মেরেছে রায়হানকে এখনই খোঁজ লাগা। তাই খোঁজ লাগিয়ে দিয়েছি, বেশিক্ষণ দেরি লাগবে না, রাতের মধ্যেই খবর পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আর সবাই মিশনের জন্য রেডি থেকো। কাল সকালে মিশন হবে, কালকে মিশন হবে ওই মাফিয়া দলের সাথে। এই বলে আমি বাইরে এসে গাড়িতে বসে বললাম। গাড়িতে বসতেই শুভ এসে বলল, ভাই, খোঁজ পেয়ে গেছি, দুবাইয়ের মাফিয়া ইমরানের লোকেরা রায়হানকে মেরেছে। আচ্ছা ঠিক আছে, কাল ইমরানের শেষ দিন হবে, কালকে দুবাই যাওয়ার ব্যবস্থা কর। ভাই, মাথা গরম করবেন না, কাল যদি আমরা যাই তাহলে আমরা ওদের কিছুই করতে পারবো না, কারণ ওদের শাওয়ার আছে দুবাইয়ে, সব জায়গায় ওদের লোক আছে, আমাদের লোক খুব কম। আচ্ছা ঠিকই আছে, তোর যেটা ভালো মনে হয় ওইটাই কর, কিন্তু খুব তাড়াতাড়ি করবি। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, রায়হানকে মারার প্রতিশোধ তো নিয়েই ছাড়বো। এখন চল বাসায় চলে যাব, খুব মাথা ব্যথা করতেছে। এই নেন, এই ট্যাবলেটটা খেয়ে নেন।
মাথা ব্যথা কমে যাবে। আমি ট্যাবলেটটা খেয়ে সিটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লাম। শুধু গাড়ি চালিয়ে চলে আসলো বাসায়। আমি নেমে কলিং বেল দিতে আন্টি সে দরজা খুলে দিল। কি হয়েছে রে শুভ ওর? আম্মু মাথা ব্যথা করতেছে, একটু ঘুমাইলে কমে যাবে। ও আচ্ছা, যা তাহলে তোর রুমে নিয়ে শুয়ে দে। আম্মু। আমি শুভর সাথে চলে আসলাম তার রুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুম চলে আসলো চোখে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো বিকালে। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি শুভ, তানিয়া আর আন্টি বসে বসে কথা বলতেছে। ওই তো ভাই আসতেছে। আম্মু, ভাইয়ের জন্য খাবার রেডি করো গিয়ে। এখন খাওয়া দাওয়া করবো না, পরে খাবো। দুপুরে ও তো খাও নাই, এখন খেয়ে নাও, সন্ধ্যা হয়ে আসতেছে। না আন্টি, এখন আর খাবো না। ভাই, আপনার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না। এই হচ্ছে আমার বোন তানিয়া, আর তানিয়া উনি হচ্ছে আমার ভাই মেয়ে। জানি। তুই কি করে জানিস? এই তো পরিচয় হয়েছিল 2 দিন আগে। ও আচ্ছা। আমরা সবাই বসে বসে কথা বলতেছি, এমন সময় কলিং বেল বাজলো। তানিয়া দরজা খুলতে দেখি পুলিশ কমিশনার শরীফ এসেছে। স্যার, আপনি এখানে? একটা কাজে এসেছি, মেঘ আর শুভকে ডেকে দাও। ভাইয়া তোমাদের ডাকছে, বলছে আসতে তাড়াতাড়ি। আসতেছি। আমি আর শুভ চলে আসলাম শরীফের কাছে। তানিয়া, তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে। ভিতরে আসেন স্যার। না, ভিতরে যাব না, আমি একটা কাজে এসেছি এখানে। 1 মাস আমাকে পাবে না। কেন, কোথায় যাবেন? একটা কাজ আছে, আর আমি একটু বাইরে কাজ করব। আপনি থাকবেন না তো কে এই লোকগুলোকে ধরবে? আমি একজনের নাম্বার দিয়ে যাবনে, ফোন দিলেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আমরা দুজন আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আন্টির কাছে। বসে আছি, আন্টি বলল, শুভ, পুলিশ এসেছিল কেন? একটা জিনিসের জন্য এসেছে, শুনি আমাদের চেনা পরিচিত হয়। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। দেখতে দেখতে কখন যে 4টি বছর কেটে গেছে খেয়ালই নেই। ঘরে বসে আছি, এমন সময় তানিয়া এসে বলল, আমার বান্ধবীর বিয়ে, কাল আমাকে নিয়ে যেতে পারবে? পারবো। কয়টায় যাবে? সকালে যাব, রাতেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে আমি চলে আসবো নি, পরে আবার রাতে গিয়ে তোমাকে নিয়ে আসবো। না, তোমাকে আমার সাথে থাকতে হবে ওখানে। আমি ওইখানে থেকে কি করব? কেউ চেনা নেই, যদি কোনো মেয়ে এসে আমাকে নিয়ে যায় তখন কি হবে? যে মেয়ে তোর দিকে তাকাবে তার চোখগুলো উঠিয়ে নেব। তার চোখ ওঠাতে পারবা তুমি? পারবো। কাল যাবে, মনে থাকে জানো। আচ্ছা ঠিক আছে, যাবো নি। তানিয়া চলে গেল। আমি শুয়ে পড়লাম, কি করবো ভাবতেছি। এমন সময় শুভ আসলো আর বলল, ভাই, আপনি বিয়ে করবেন কবে? কি ব্যাপার শুভ, হঠাৎ বিয়ের কথা উঠলো যে? তানিয়ার বান্ধবীর বিয়ের কথা শুনে আপনার বিয়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম আর কি। আমি এখন বিয়ে করব না, আমি বিয়ে করব আরো 2 বছর পর। তখন তো আপনি বুড়ো হয়ে যাবেন। সমস্যা নাই হলেও হব। যে বিয়ে করার সে নিজেই করবে, কাউকে জোর করে করব না। আপনি করলে আমিও করে ফেলতে পারতাম, তাই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি করবে নাকি বলো? আমার পছন্দের একজন মানুষ আছে, এখন শুধু আম্মু আব্বুকে রাজি করানো প্রয়োজন। সেটা আমি রাজি করে নিব নি। এখন চলো নিচে, খাওয়া দাওয়া করবি? অনেক রাত তো হয়ে গেছে। চলো। আমরা চলে আসলাম নিচে। এসে দেখি সবাই বসে বসে টিভি দেখতেছে। আম্মু, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। তোরা খাবার টেবিলে বস, আমি এই নাটকটা দেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমরা খাবার টেবিলে বসে বসে কথা বলছি, প্রায় 1 ঘন্টা চলে গেল। শুভ বলল, আম্মু, খাবার কি দিবে নাকি না খেয়ে চলে যাব? আর একটু বস, আসতেছি। আমরা আরও 1 ঘন্টা কথা বললাম, কিন্তু কেউ খাবার দিচ্ছে না দেখে চলে আসলাম উপরে। দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। একটু পর তানিয়ার আম্মু এসে ডাকতে লাগলো, এই ভাইয়া, ওঠ না, খাবার খেয়ে ঘুমা, রাতে না খেয়ে ঘুমাতে নেই। যা তো এখান থেকে, আর ডাকাডাকি করিস না। ওঠ না ভাইয়া, আম্মু খাবার রেডি করে বসে আছে। আমি আর শুভ উঠে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আন্টি খাবার বেড়ে বসে আছে। আমরা গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে চলে আসলাম রুমে। 2 জন শুয়ে আছি। শুভ বলল, ভাই, সামনের সপ্তাহে একটা মিশন আছে, ওইটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সবাইকে যেতে হবে নাকি? হুম। আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়।
উঠে দেখি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসে টিভি দেখতেছি, এমন সময় খবরের নিউজে বলতেছে আজ বাংলাদেশে একটা বড় ব্লাস্টই হতে চলেছে। এই ব্লাস্টে প্রায় 20 লক্ষ মানুষ মারা যেতে পারে। আমি শুভর দিকে তাকিয়ে আছি। শুভ বলল, ভাই এখন কি করব? এখন তাড়াতাড়ি চলেন আমাদের ডেরায়, না হলে 500 লোক লাগতে হবে। যা খুশি তাই কর, আগে চল, তারপর না হয় দেখা করবি। আমরা চলে আসলাম ডেরায়। সবাই শুনি একটাই বোম আছে, মোট 20 লক্ষ মানুষ মারা গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। সবাই চলো আমার সাথে। ভাই আমি লোক লাগিয়ে দিতেছি। তাড়াতাড়ি করো, আবার যাতে মানুষগুলো বাঁচতে পারে। আমিও কাজ করতে লাগলাম। বড় দেখে একটা ম্যাপ নিলাম, ওই জায়গায় দেখি কোথাও বেশি লোক আছে ওইখানেই যাব। ম্যাপটা ভালো করে দেখতে লাগলাম। দেখা শেষ হতে আমরা চলে আসলাম ওই ম্যাপের জায়গায়। সারা এলাকা খুঁজে ফেললাম কিন্তু কিছুই পেলাম না। হঠাৎ মনে হলো স্কুলের কথা। আমরা তাড়াতাড়ি চলে আসলাম স্কুলে। সব ক্লাস খুঁজেও পেলাম না। বাইরে দাঁড়িয়ে আছি, হঠাৎ ঘড়ির কাঁটার মতো বাজতে লাগলো। আমি ওইটার অনুসরণ করে যেতে লাগলাম। বন্ধ একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এই দারোয়ান, এদিকে আসেন। বলেন। দারোয়ান দরজা খুলতে আমি ভিতরে চলে গেলাম। ব্যাগটা বের করে বাইরে এনে খুলতেই দেখি অনেক বড় একটা বোম। একবার ফাটলে এখানে সব শেষ হয়ে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর 20 মিনিট রয়েছে। আমি আস্তে আস্তে বোমের সব কিছু তার কাটতেই লাগলাম, কিন্তু বোমটা এমনভাবে বানিয়েছে সব তার কাটার পরও বোম ফিউজ হচ্ছে না। এরপর আমি বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে চলে আসলাম নদীর পাড়ে। আর 2 মিনিট রয়েছে, তাড়াতাড়ি করে পানিতে ফেলে দিলাম। 2 মিনিট পর এমন একটা আওয়াজ হলো, পানি সব উপরে উঠে গেছে। যাক, এত মানুষদের তো বাঁচাতে পারলাম। পিছনে তাকিয়ে দেখে শুভ দৌড়াতে দৌড়াতে আসতেছে আমার কাছে এসে বলল, ভাই আপনার কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। আমরা কথা বলতেছি, এমন সময় কোথা থেকে যেন একটা সাংবাদিক চলে আসলো। আমার কাছে এসে বলল, স্যার আপনি এত বড় কাজটা কি করে পারলেন? আপনি কি কোনো পুলিশ নাকি সিআইডি অফিসার? আমি পুলিশ বা সিআইডি অফিসার কোনোটাই না, আমি একজন নাগরিক। আমি নাগরিকের দায়িত্ব পালন করেছি। এই বলে গাড়িতে বসে পড়লাম। সাংবাদিক ডাকতেছে কিন্তু আমি কোনো কথাই শুনতেছি না। শুভ তাড়াতাড়ি বাসায় যায়, না হলে এইখানেই আমাদের শেষ হতে হবে। ভাই যাচ্ছি। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমরা ভিতরে যেতেই বলল, শুভ, তোরা এত বড় কাজ কেন করতে গেলি? তোদের যদি কোনো ক্ষতি হতো? আম্মু, তোমার দোয়া থাকলে কখনো আমাদের ক্ষতি হবে না। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসতেই কলিং বেল বেজে উঠলো। আন্টিকে দরজা খুলতে কয়েকজন সাংবাদিক ভিতরে চলে আসলো আর বলল, স্যার কোথায়? আমার স্যারের সাথে কথা বলতে চাই। ওরা বাসায় নেই, আপনারা যেতে পারেন। ওরা বাসায় আছে, ওনাদের ডেকে দেন। আমি হাত ধুয়ে চলে আসলাম ওদের কাছে। আপনারা সব বাইরে যান, আমি আপনাদের সাথে যা কথা বলার অফিসে যাব, যা প্রশ্ন করার ওইখানেই করে নিন। ঠিক আছে স্যার। ওরা চলে গেল। আমি আমার খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া শেষ করে বসে আছি, এমন সময় শরীফের ফোন। হ্যালো মেঘ। জি বলেন। তুমি ওদের সামনে যাইও না, ওরা তোমার সব খবর জেনে যাবে। সমস্যা না, আমি আজ আমার আসল পরিচয় দিয়ে দিব। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফোন দিলাম প্রধানমন্ত্রীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেঘ, কেমন আছো? ভালো আছি। আপনার কাছে আসতে হবে একটা জায়গায়। কেন, কি হয়েছে? খবরে দেখেন না কি হয়েছে? দেখেছি। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় আসতে হবে লোকেশন পাঠিয়ে দাও। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে চলে আসলাম আমার রুমে। মাফিয়া সব ড্রেস পরে নিচে আসতেই আন্টি আমাকে দেখে বলল, মেঘ, এইসব পড়েছো কি? আর তোমাকে কেমন চেনা চেনা লাগতেছে? আপনি যাকে দেখার ইচ্ছে ছিল সেই আমি। কি, তুমি ওই সেই মাফিয়া কিং? আমি সেই মাফিয়া কিং। শুভ, চল এখন যাই। ভাই চলেন। আমরা চলে আসলাম সাংবাদিক অফিসে। এসে দেখি সকল টিভি চ্যানেলের লোক এসে বসে আছে আমাদের অপেক্ষায়। আমি যেতেই সবাই আমাকে দেখে বলল, MS গ্যাংস্টার এইখানে। সবাই একটু চুপ করে থাকেন, সব কিছু জানতে পারবেন আশা করি। স্যার। আরেকজনের জন্য অপেক্ষা করছে, উনি আসলেই তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। কে সে যার জন্য অপেক্ষা করতেছেন? প্রধানমন্ত্রী। এটা বলতে না বলতে প্রধানমন্ত্রী হাজির। সবাই প্রধানমন্ত্রীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী আমার পাশে এসে বসলো।
এখন যাদের যা যা প্রশ্ন আছে করতে পারেন। আপনি ওই বোমের খবর কেমন করে জানতে পারলেন আর কিভাবে ওই খুঁজে পেলেন? আমি একজন মাফিয়া, আমার কাছে দেশের সব খবরই আছে। ওই যে পিছনে একটা মেয়ে বসে আছে, আপনি একটু দাঁড়ান তো। স্যার আমি ওনার সাথে ওই যে পাশের ছেলেটা আছে, ওরা দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। স্যার আপনি কি করে জানলেন আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? বলেছিলাম না আমি একজন মাফিয়া, সবই খবরই জানি। আর সবাই সাবধানে কাজ করবেন, আপনাদের উপর হামলা হতে পারে। আমি আরও কিছু কথা বলে চলে আসলাম বাইরে। প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, মিস্টার মাফিয়া আপনি এখানে কেন? তো কোথায় থাকবো এইখানে না থেকে? আমার ঘরে থাকেন। 3 বছর হয়ে গেল আপনি আমাদের বাসায় ছিলেন আর আমি কিছুই জানি না। জানার প্রয়োজন নেই, তাই জানাই নাই। ও আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। বসে আছি এমন সময় আন্টি এসে আমার হাতে 1 কাপ চা দিয়ে বলল, মেঘ, এই নাও তোমার চা। আমি চা খেয়ে বসে আছি এমন সময় শুভ এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশনে যেতে হবে। কোথায় হবে মিশন? নরসিংদীতে, ওইখানে বড় একটা পাহাড় আছে, ওইখানে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো নে। কি রে শুভ, তুই মেঘকে কি বলতেছিস? আন্টি তেমন কিছু না, একটা পার্সোনাল কথা বলতেছি। আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আন্টি শুভ তো অনেক বয়স হয়েছে, একটা ভালো চাকরিও করে। এখন শুভ চাচ্ছিল বিয়ে করতে। আপনার কাছে কথা বলতে লজ্জা পেয়েছিল, তাই আমাকে বলেছিল কিছুদিন আগে। আমার মনে নাই বলার জন্য। কি রে শুভ, মেঘ যা বলতেছে সব সত্য নাকি? আসলে আম্মু, মেয়ে কি তোর পছন্দ আছে নাকি আমরা মেয়ে খুঁজবো? কার জন্য মেয়ে খুঁজবে আম্মু? শুভর জন্য মেয়ে খুঁজবো। তোমার ছেলে তো আমার বান্ধবী শুভ্রার সাথে প্রেম করে। কিরে শুভ, সত্যি বলছি নাকি মিথ্যে? তুই কি করে জানিস আমি তোর বান্ধবীর সাথে প্রেম করি? আমার বান্ধবী ওরা, আমার কাছে কখনই কিছু লুকায় না। আম্মু, আমি ওই মেয়েকে আমার ভাবি করে আনবো না। কেন, মেয়ের কি কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না, বেশি রাগ আর ঝগড়া করা হয় বেশি। তাহলে তো এই মেয়েকে আমার বাড়ির বউ করে আনা যাবে না? আম্মু চলো, আমার আরেকটা বান্ধবী আছে খুব ভদ্র, কার সাথে ঝগড়া করে না, তোমার খুব পছন্দ হবে মেয়েটাকে। আম্মু, আমি যা পছন্দ করি তার সাথে বিয়ে না হলে আমি বিয়েই করব না। আরে শুভ, তুই চিন্তা করিস কেন? ওরা না বিয়ে দিলে আমি তোকে কাজী অফিসে গিয়ে বিয়ে করিয়ে দিব। ভালোই হবে, তাহলে চলো আজ বিয়ে করব। চল। আমরা যে চলে যেতে যাবো, তানিয়া হাসতে হাসতে বলল, আমার পাগল ভাইটা বুঝি আমার বান্ধবীকে খুব ভালোবাসে। যা, তোকে আমার বান্ধবীর সাথে বিয়ে দেব, হয়েছে এখন? ভাই এখন একটু রেস্ট নেন, আবারও তো রাতে যেতে হবে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম রাত 8টায়। খাওয়া দাওয়া করে চলে আসলাম গাড়িতে। শুভ ড্রাইভ করতেছে, আমি বসে আছি। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামলো নরসিংদী জেলায়। আমরা মিশনের জন্য রেডি হয়ে নিলাম। রাত প্রায় 1টা, এখনও কোনো মানুষ আসতেছে না। কিরে শুভ, মানুষ কোথায়? একটু ধৈর্য ধরেন, আসবে আসবে। প্রায় 30 মিনিট পর গাড়ির আওয়াজ শুনতে পেলাম। সামনে গাড়ির চাকাগুলো গুলি করে টায়ার ফাটিয়ে দিলাম, যাতে পিছনের গাড়িগুলো সামনে না আসতে পারে। ভাই, গাড়ির চাকা লিক হয়ে গেছে, টায়ার পাল্টাতে হবে। তাড়াতাড়ি পাল্টা, আজ অনেক দেরি হয়ে গেছে। আজ যদি বস জানতে পারে, আর যদি মেয়েগুলোকে ঠিকভাবে পাসার না করতে পারি, তাহলে আমাদের উপরে তুমুল জ্বর যাবে, বলে রাখলাম। গাড়ি ঠিক করতেই আমরা গুলি মারতে লাগলাম, উল্টো ওরাও গুলি মারতে লাগলো। হঠাৎ একটা গুলি আমার হাতে এসে লাগলো। আমি চিৎকার দিয়ে উঠতে শুভ দৌড়ে এসে আমার কাছে আসলো। ভাই কি হয়েছে? কিছু হয় নাই, তুই দিকটা সামলা, আমি এদিকে আছি। আপনার হাত থেকে তো রক্ত পড়তেছে, আপনি গাড়িতে চলে যান, গাড়িতে সব কিছু আছে। তুই যা, আমি রক্ত পড়া বন্ধ করতেছি। শুভ চলে গেল। আমি আমার শার্টটা খুলে রক্ত পড়ায় আটকে আবার গুলি করতে লাগলাম। রাত প্রায় 3টে, এখনও মিশন চলছে। বেশি দেরি না করে মিশন শেষ করে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখি শুভ আমার সামনে দাঁড়িয়ে আছে। কী রে শুভ, আমি এখানে কেন? কাল মিশনে আপনার হাতে গুলি লাগায় অনেক রক্ত পড়েছে, তাই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরে আপনাকে এইখানে নিয়ে আসি। ও আচ্ছা। আমি উঠে বসতে মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে, তাই বেশি
কথা না ভেবে চলে আসলাম, আবার শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখে শুভ বসে আছে চেয়ারে। রাতে ঘুমাই নাই তাই ঝিমাচ্ছে। আমি শুভকে না ডেকে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি একটা নার্স দাঁড়িয়ে আছে। যে শুভ করে ডাকতে যাবে আমি ইশারায় মানা করলাম যাতে না ডাকে। আমি চলে আসলাম নিচে, রিলিজ নিয়ে চলে আসলাম উপরে। এই শুভ ওঠ, বাসায় যাব। ভাই আপনি কখন উঠেছেন? আমি আরও অনেক আগে উঠছি, যা ফ্রেশ হয়ে আমি গাড়িতে গিয়ে বসতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম গাড়িতে, ড্রাইভিং সিটে বসে আছে। কিছুক্ষণ পর শুভ এসে বলল, ভাই আপনি ড্রাইভিং সিটে বসেছেন কেন? তুই পিছনে বস, আমি ড্রাইভ করব। আপনার ড্রাইভ করতে হবে না, আপনার হাত ভালো না, আপনি পিছনে বসেন। না, তুই পিছনে বস। শুভ পিছনে বসতে আমি গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। লুকিং গ্লাসের তাকিয়ে দেখি শুভ ঘুমাচ্ছে। আর ডাকলাম না, শুভ অনেক পরিশ্রম করে। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে তানিয়া এসে দরজা খুলে দিল। কী ব্যাপার তানিয়া, তুমি আজ কলেজ যাও নাই? না হয় নাই। তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু হয় না। শুভকে ডেকে ভিতরে নিয়ে আসো, আমি রুমে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় শুভ আসলো। ভাই চলেন, রেস্ট করব, এখন আর কোনো কাজ নেই, বাকিটা ওরাই সামলে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। আমরা চলে আসলাম রুমে, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকাল 3টায়। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, বসে আছি। এমন সময় আন্টি এসে বলল, মেঘ খাবার খেয়ে নাও, খাবার বাড়তেছি। না আন্টি, এখন খাবার খেতে ইচ্ছে করছে না, খাবার খাবো না। আচ্ছা ঠিক আছে। আর শুভ, তোকে নিয়ে আজ আমরা তোর হবু বউয়ের বাড়িতে যাব, সন্ধ্যায় রেডি থাকিস। আচ্ছা আম্মু। আমি আর তানিয়া বসে বসে গল্প করতে লাগলাম। তানিয়া বলল, শুভর তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে কবে বিয়ে করবে? দেখো তানিয়া, আমার পরিবার বলতে কেউ নেই। শুভকে আমি আমার নিজের ভাই মনে করি। এখন আমি যদি বলি তোমাকে বিয়ে করব, তাহলে এটা বাজে জিনিস হয়ে যায়। তাই আমি পারবো না এটা বলতে। সামনে তাকিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। আরে শুভ, আয়। ভাই আপনিও আমার সাথে যাবেন? আমি গিয়ে কি করব? তোর যখন পছন্দ হয়েছে বিয়ে করে ফেলবি। ভাই আপনি না গেলে আমিও যাব না। আচ্ছা ঠিক আছে, যাবনি। আর তোর বিয়ে হয়ে গেলে আমি আর বাসায় চলে যাব। কেন, আমাদের বাসা কি ভালো লাগে না? তা না, তুই তো বিয়ে করে নিবি। আমি থেকে কি করব? আমি থাকলে তো তোর বউকে সময় দিতে পারবি না। সমস্যা নাই শোভা, আমার আর আপনার ব্যাপারে সব জানে। সন্ধ্যায় চলে আসলাম শুভাদের বাসায়। বসে আছি, তানিয়া গিয়ে শুভাকে নিয়ে আসলো। শুভ বলল, ভাই সামনে তাকিয়ে দেখেন তো মেয়েটা কেমন। আমি সামনে তাকাতে দেখি আমার বোনের মতো চেহারা, কোনো পরিবর্তন নেই। সাথী তুই এখানে? ভাই কাকে কি বলতেছেন আপনি? শুভ, তুই যাকে শুভা ভাবতেছিস এটা শুভা নয়, এটা আমার বোন সাথী। ভাইয়া, আপনি সব কি বলতেছেন? আমি কোনো সাথীবাদী না, আমি হচ্ছে শোভা। আমি আর কিছু বললাম না। আমি সবাইকে বিয়ের দিনটাই ঠিক করে যাওয়ার পর আমি আবার চলে আসলাম শুভাদের বাসায়। কলিং বেল দিতে শুভর আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি আবার এখানে কি করতে এসেছো? আন্টি, আমি সত্যিটা জানতে এসেছি, শুভা কি আপনার মেয়ে নাকি অন্য কারো? তুমি ভেতরে আসো, তারপর বলতেছি। আমি ভিতরে যেতে শুভার মা বলল, শুভা আমাদের মেয়ে না, তোমার আঙ্কেলের বন্ধুর মেয়ে হচ্ছে শুভা। সাব্বির চৌধুরীর মেয়ে হচ্ছে শুভা। আমি আমার আব্বুর ছবিটা বের করে দেখিয়ে বললাম, দেখো তো, এই সাব্বির চৌধুরীকে না? উনি। তার মানে এটা আমার বোন সাথী, যাকে আমি হারিয়ে ফেলেছিলাম। মেঘ প্লিজ, শুভাকে আমার থেকে কেড়ে নিও না। ছোট থেকে লালন পালন করে এসেছি। শুভা কখনো মা বাবার দুঃখ বুঝতে দিইনি। তুমিও আমার মেঘ ভাইয়া। আমি শুভাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোর মেঘ ভাইয়া। আন্টি, আমি এখন যাই, আবার আসবো কাল। ভাইয়া আজকে থেকে যাও না? না, আজ থাকবো না, কাল এসে থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও। আমি বাইরে বেরিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কিরে শুভ? ভাই আমি জানতাম আপনি আসবেন, তাই আমি চলে এসেছি। আর শোভা যে আপনার বোন এটা আমি আগে থেকে জানি, তাই আপনার সাথে শোভার দেখা করিয়ে দিলাম যাতে চিনতে পারেন। ভালো করেছিস, চল এখন, রাত তো 10টা বেজে গেছে। চলেন ভাই। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে তানিয়া এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় তানিয়া এসে বলল, মেঘ
কি করো? কিছু না। তা এত রাতে তুমি এখানে কেন? ঘুম আসছে না, তাই গল্প করতে আসলাম। এখন গল্প করা যাবে না, যাও তোমার রুমে যাও। কেন গল্প করা যাবে না? আচ্ছা ঠিক আছে, গল্প করতে হবে না, সারা রাত ফোনে কথা বললেই চলবে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন যাও তুমি, শুভ চলে আসবে। ঠিক আছে। তানিয়া চলে যেতেই আমি বিছানায় শুয়ে পড়লাম, কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এমন সময় কখন যে শুভ আমার পাশে এসে শুয়ে পড়েছে খেয়াল নেই। আমি আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায় শুভার ডাকে। ভাইয়া ওঠো, সকাল হয়েছে তো। উঠতেছি, তুই যা। তাড়াতাড়ি নিচে আসো। শুভা চলে যেতেই আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে। আমি যেতেই শুভা বলল, ভাইয়া এইখানে এসে বসো, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। আমার ব্যাপারে কি কথা বলতেছিস? তোমার বিয়ের ব্যাপারে কথা বলছি। আমি এখন বিয়ে করব না, তোরা যাই বলিস না কেন। কেন বিয়ে করবে না শুনি? কি হয়েছে তোমার? তুমি যে বিয়ে করবে না? কিছু হয় না, আমি বিয়ে করলেও আরো 2 বছর পরে বিয়ে করব। 2 বছর পর কেন? এমনি তা বিয়ের কেনাকাটা কবে করবে? আমি চাইছিলাম আজকে বিকালে বিয়ের কেনাকাটা করে ফেলতে, এখন সবাই কি বলো? আজকে সব কিছু কেনাকাটা করে ফেললেই হবে। তো বিকালে সবাই যাবে। আমার চেনা পরিচিত একটা দোকান আছে, ওইখান থেকে সব কিছু কেনাকাটা করব। ভাইয়া আমি চাইছিলাম বসুন্ধরা মার্কেট থেকে সব কিছু কেনাকাটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, বসুন্ধরায় যাব। তাহলে সবাই এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, 2টার দিকে রওনা দিবনি। ভাই। আমরা সবাই খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় শুভ এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশন আছে, ওইটাই আমি একাই করে নেব। না, তোকে একা যেতে দেই কি করে? না, আমিও যাব তোর সাথে। ছোটোখাটো মিশন আমি একাই সামলে নিতে পারবো, আরও লোক আছে তো আমার সাথে। থাকুক, আমিও যাব, এটাই ফাইনাল। রেডি হয়ে নে, এখন চলে যাব শপিং করতে। ঠিক আছে, আপনিও রেডি হয়ে নেন। আমি রেডি হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। সবাই চলো যাই। চলো। আমরা চলে আসলাম বসুন্ধরায়। আগে মেয়েদের শাড়িটা পছন্দ করে নেওয়া যাক। আন্টি, আপনারা সবাই শাড়িটা দেখেন, আমি আসতেছি। শুভ তুইও থাক ওদের সাথে। আপনি কোথায় যাবেন ভাই? আমি নিচ থেকে আসতেছি। আচ্ছা যান। আর নিচে চলে আসলাম। নিচে এসে ব্যাংক থেকে 20 লক্ষ টাকা উঠিয়ে নিলাম। কত খরচ হয় কে জানে। আমি টাকা তুলে চলে আসলাম শুভর কাছে। শুভ, এই নে 10 লক্ষ টাকা রাখ, যা কেনা হয় টাকাগুলো কিনিস। ভাই আমি ওদের আভাব তো বুঝতেছি, এই শাড়ি কিনেই 10 লক্ষ টাকা লাগিয়ে ফেলবে, কারণ একটা শাড়ির দাম 40 থেকে 80 হাজার টাকা। আচ্ছা, ওদের ইচ্ছা মতো কিনুক, সমস্যা নাই, টাকা লাগলে আমি দিবনি। তুই একটা টাকাও খরচ করবি না। এই শুভা, শাড়ি কেনা হয়েছে নাকি? না ভাইয়া, দেখো তো এই শাড়িটা কেমন। ভালোই তো, কিনে নে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম ছেলেদের শপিং মলে। ওদের শাড়ি কেনাকাটা করতে করতে শুভর সব কিছু কিনে ফেললাম। শুভর সব কিছু কিনে চলে আসলাম শুভাদের কাছে। কিরে, তোদের এখনই কেনা হয় নাই? ভাইয়া হয়েছে, এখন গহনার দোকানে যাব। আচ্ছা যা, ওই যে সামনের দোকানটাই গহনার দোকানে, আমরা এগুলো গাড়িতে রেখে আসি। আচ্ছা ভাইয়া যাও। আমি চলে আসলাম নিচে, সব কিছু হিসাব করে চলে আসলাম গাড়িতে, আবার রেখে চলে আসলাম গহনার দোকানে। এসে দেখি সবাই গহনা কেনা শেষ। সব কিছু কেনাকাটা করতে করতে রাত 8টা বেজে গেছে। আমরা সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাই চলেন এখন। চল। আমরা নিচে চলে আসলাম। যে বাইরে যেতে যাব, এমন সময় শুভ এসে বলল, ভাইয়া তোমরা দুজন কোথায় যাচ্ছ? এই তো 3 রাস্তার মোড় থেকে আসতেছি, তোরা দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকিস। তোমরা কি 3 রাস্তার মোড়েই ঘুমাবে নাকি? না, 3 রাস্তার মোড়ে ঘুমাবো কেন? আমার আস্তে আস্তে রাত 2টা বাজবে, এখন যাই। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে চলে আসলাম সে মিশনের জায়গায়। এসে দেখি আমার লোক আগে থেকে চলে এসেছে। কী ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি এখানে চলে এসেছো? ভাই মিশন কমপ্লিট করে ফেলেছি আপনার আসার আগে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। শুভ বলল, তোমরা এইসব কি বলতেছো? আমরা আসার আগেই তোমরা মিশন শেষ করে ফেলেছো? আপনি চাইলে এসআই শরীফকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি এসআই শরীফকে ফোন দিলাম। হ্যালো।
বাহ মেঘ বাহ, তোমাদের লোকেরা তো পুরাই কামাল করে দিয়েছে। আর তোমাকে যেতে হবে না মিশনে, ওরা একা পারবে। 300 জনকে মেরে আমাদের হাতে তুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রেখে দিলাম। ফোন রেখে গাড়িতে চলে আসলাম। আচ্ছা এখন তোমরা বাসায় চলে যাও আর সবাইকে বলে দিবে শুক্রবারে কমিউনিটি সেন্টারে থাকার জন্য। শুভর বিয়ে আমার বোনের সাথে। ঠিক আছে ভাই, সবাইকে বলে দিবনি। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে শুভা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার ভাইয়া, রাত কি 2টা বেজে গেছে নাকি? রাত 2টা বেজে গেছে, তাই তো চলে এসেছি। ও আচ্ছা, এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বসে আছি। শুভ এসে বলল, ভাই ঘুমিয়ে পড়েন, কোনো টেনশন নাই। এখন আমাদের লোকদের ভালো জানেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ওরাই এখন থেকে পারবে। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি বাড়ি সাজাচ্ছি লোকেরা। কিরে শুভা, ওদেরকে কে বলেছে বাড়ি সাজাতে? আমি কিছু জানি না, আমি বাহির থেকে এসে দেখি ওরা বাড়ি সাজাচ্ছে। শোভাকে জিজ্ঞাসা করেন। কিরে শুভা, ওদেরকে কে বলেছে বাড়ি সাজাতে? আমি বলেছি ওদের বাড়ি সাজাতে। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, আমি অন্যজনদেরকে বলে রেখেছিলাম যে বাড়িটা সাজিয়ে রাখতে। ওদের বলে দাও আমাদের ওই বাড়িটা সাজাতে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বলে দিলাম। ওরা ঠিক মতো কাজ করতে লাগলো। আমি বসে আছি, এমন সময় তানিয়ে আসলো। কি করছো? দেখতে শোনাও, বসে আছি। খেয়েছো সকালে? খাইছি, তুমি খাইছো? আমিও খেয়েছি। আমি একটু শপিং করতে মলে যাব, নিয়ে যাবে? কেন, কাল কিছু কিনো নাই? কিনেছি, কিন্তু একটা শাড়ি পছন্দ হয়েছিল, ওইটা কিনবো। ও আচ্ছা। দেখতে দেখতে শুভর বিয়েটা শেষ হয়ে গেল। আমিও চলে আসলাম আমার আগের বাসায়। একাই থাকি এখন। শুভর বিয়ে শেষ হয়েছে আজ 2 মাস চলে। বিছানায় শুয়ে আছি, এমন সময় শুভর ফোন। ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। একটু আসতে পারবে ভাইয়া? এখন কোথায় আসবো? শুভদের বাসায় আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু পর। আসো। আমি ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে চলে আসলাম শুভদের বাসায়। আজ 2 মাস পরে এসেছি এখানে। কেমন কেমন যেন লাগতেছে। কলিং বেল দিতে তানিয়া এসে দরজা খুলে দিল। তানিয়াকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি আজ। আমি কিছু না বলে চলে আসলাম ভিতরে। এসে দেখি শুভ বসে আছে। কিরে শুভ, এখন তোর কোনো মিশনের খবর নেই? আমাদের লোকেরাই করে ফেলতে পারে, আমাদের প্রয়োজন নেই এখন। ও আচ্ছা, শুভা কোথায়? এই তো ভাইয়া, আমি এইখানে। কি রে, তুই কান্না করতেছিস কেন? কান্না করছি না তো ভাইয়া, পেঁয়াজ কাটছি, তাই চোখে জল ধরেছে। ও আচ্ছা, তা কিসের জন্য ডেকেছিস ওইটা বল। আগে খাওয়া দাওয়া করো, তারপর বলছি কেন ডেকেছি। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে। শুভা বলল, ভাইয়া তোমার বিয়ে ঠিক করেছি, আর দেরি করবো না, এই মাসেই তোমার বিয়ে দিয়ে দেব। কার সাথে বিয়ে দিবি আমাকে? আমি তো দেখতে কালো, কেউ কি আমাকে পছন্দ করবে নাকি? কে বলেছে আমার ভাই কালো? আমার ভাই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আমার ননদের সাথে তোমার বিয়ে দেব। আমার ননদকে বিয়ে করবে না? সবাই যদি রাজি থাকে আমি বাধা দিব কেন? আমার তো আর আম্মা আব্বু নেই যে তারা বলবে। কেন, আমি আছি না তোমার? আছিস তো। এখন আমি চলে যাই, একটা কাজ আছে। তুমি তো ওই বাসায় থাকো, এখন যে কি করবে? রাতে যাইও, তোমার বিয়ের সামনে শুক্রবারই দিয়েব। তোদের যেটা খুশি। আমি আর কিছু না বলে শুভর সাথে কথা বলতেছি। শুভ, আমার একটা অফিস খুলেছি, 1 বছর হয়েছে, খুব ভালো চলছে এখন অফিসটা। আপনি অফিস খুলতেছেন, এটা আমি আজ জানলাম। কাউকে বলি নাই। চল অফিস থেকে ঘুরে আসি, অফিসে একটা কাজও আছে, ওইটা সেরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি চলে আসলাম নিচে, আমার গাড়িটা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। প্রায় 25 মিনিট পর চলে আসলাম অফিসে। এসে দেখি সবাই ঠিক মতো কাজ করতেছে। আমি যেতে ম্যানেজার এসে বলল, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এই হিসাবগুলোর কথা বলছিলাম, এই মাসে তো আমাদের অনেক টাকা আয় হয়েছে, যদি আরেকটা অফিস করে ফেলতেন তাহলে ভালো হতো আরো। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এই নেন হিসাবটা, একটু দেখে নিন। আমি হিসাবটা রেখে নিলাম। হিসাব দেখে শুভকে নিয়ে পুরো অফিস ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে শুভ এসে বলল, ভাইয়া এখন কি চলে যাবে নাকি? হ্যাঁ, এখনই চলে যাব। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার বাসায়। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া ফোন দিয়েছে। আমি রিসিভ করে কানে ধরতে তানিয়া বলল,
কি করো এখন? এই তো ফ্রেশ হয়ে মাত্র আসলাম। তুমি কি করো? আমি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলছি। খেয়েছো কিছু? খাবো একটু পর। তুমি খাইছো? না, আমিও খাবো একটু পর। তানিয়ার সাথে এইভাবে কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা কেটে গেল খেয়ালই নেই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম, উঠে পরের দিন সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। বিয়ের সব কিছু কেনাকাটা করতে চলে আসলাম বসুন্ধরায়। কেনাকাটা করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে খেয়ালই নেই। সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে 5টা দিন চলে গেল। গ্রাম থেকে আবুল চাচারা আসছে, রহিম এসেছে। বাড়িটা ভর্তি ভর্তি লাগতেছে, মনে হচ্ছে প্রিয় মানুষগুলো সবাই কাছে আছে। দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। আজ আমার বিয়ে, সবাই রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমি রেডি হয়ে চলে আসলাম মসজিদে। জুম্মার নামাজ আদায় করে চলে আসলাম বাসায়। 3টার দিকে রওনা দিলাম শুভদের বাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে 3:30 বেজে গেছে। বরযাত্রী খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বসে আছি। কিছুক্ষণ পর কাজে আসলো, আমাদের বিয়ে পুড়িয়ে দিয়ে চলে গেল। সব নিয়মকানুন শেষ করে গাড়িতে চলে আসলাম। এমন সময় সুহা আসলো আমাদের সাথে। ভাইয়া, আমিও যাব তোমাদের সাথে। সুভা এসে আবার তানিয়ার পাশে বসলো। তানিয়া খুব কান্না করতেছে, আমি টিস্যু দিচ্ছি। সুভা আস্তে আস্তে বলল, ভাইয়া, এই সবগুলো টিস্যু কি ভাবির জন্য আনছো নাকি? তানিয়ার জন্য আনছি, যাতে কান্না করলে একটা একটা করে দিতে পারি। ভাবি, কিছু বলেন না ভাইয়াকে। আমি হলে তো এতক্ষণে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলতাম। এখন কিছু বলবো না, সময় তো রাতে আসছে, তখন ধরবো তোমার ভাইকে। আমরা বাসায় চলে আসলাম। সবাই বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি শুভ আর কয়েকজন ছাদে চলে আসলাম। ছাদে এসে গল্প করতেছি, কখন যে রাত 1টা বেজে গেছে খেয়ালই নেই। বসে বসে গল্প করতে শুভ আসলো আর বলল, ভাইয়া, ভাবি বসে আছে ঘরে একা একা, তাড়াতাড়ি যাও। যাইতেছি। এখনই যাও। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। বাসর ঘরে ঢুকতে ভয় করতেছে, কি যে করব, দাঁড়িয়ে আছি। এমন সময় শুভা এসে বলল, যাচ্ছি যাচ্ছি। এই বলে চলে আসলাম রুমের ভিতরে। দরজা লাগাতে তানিয়া নড়ে চড়ে বসলো। আমি খাটে খাটে যেতেই তানিয়া আমার পায়ে ধরে সালাম করলো। আমি তানিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তানিয়া, তোমার কি অজু আছে? আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি। জায়নামাজ বেছানো আছে, চলুন। আমরা 2 জন 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তানিয়া খাটে চলে গেল, আমিও চলে আসলাম খাটে। তানিয়া, এই নাও তোমার পাওনা টাকা। এটা তোমার কাছেই রেখে দাও, আমার লাগবে না। না, এটা তোমার টাকা, আমার টাকা না। এটাতে আমার কোনো হক নেই। তানিয়ার টাকাগুলো রেখে দিল। আমি তানিয়ার ঘুমটাটা সরাতেই বললাম, মাশাল্লাহ। এমন করে কি দেখছো? তোমাকে দেখতেছি। এই নাও, এই দুধটা অর্ধেক খেয়ে বাকি অর্ধেক আমাকে দাও। ঠিক আছে। আমি অর্ধেক দুধ খেয়ে বাকিটা তানিয়াকে দিতেই তানিয়া খেয়ে নিল। এখন আমার ইচ্ছেটা পূর্ণ করো। এই ইচ্ছে পূরণ করতে হলে তো অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে রাজি আছি। তাহলে শুরু করি। এই বলে তানিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। মুখ, ঘাড়ে, গলায়, ঠোঁটে কিস করতে লাগলাম। আস্তে আস্তে শাড়িটা খুলে নিচে ফেলে দিলাম। বাকিটা আর বলবো না, বাকিটা ইতিহাস হয়ে যাক। আজ গল্পটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে।